তোরদহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ২৯-এর শেষাংশ। অন্যদিকে রুমে ঢুকেই দরজাটা ধপ করে বন্ধ করে দেয় তারা। বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। দম আটকানো এক ধরনের ক্রোধ গলার কাছে এসে জমে আছে। কপালের শিরাগুলো টনটন করছে, মুখটার আগে লাল হয়ে উঠেছে। তার চোখ দুটো জ্বলছে রাগে, কান্নায় নয়। পুরো শরীর কাঁপছে, হাত মুঠো করে চেপে রেখেছে নিজেই নিজের রাগ সামলাতে। বিছানায় বসেই এক ঝটকায় বালিশটা কোলে টেনে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে, যেন সেটাকে আঘাত করে রাগ ঝাড়তে চায়। ঠোঁট কামড়ে ধরে চোখ দুটো বন্ধ করে নেয় কিছুক্ষণ। চোখ খুললে ঝরে পড়বে না কান্না, ঝরে পড়বে আগুন। এতক্ষণ ধরে যা সহ্য করেছে এখন আর একটু ধরে রাখা যাচ্ছে না। বুকটা ধড়পড় করছে, মনে হচ্ছে এক্ষুনি চিৎকার করে কেঁদে ফেলবে। অথচ কান্নাও আসছে না, আসতে কেবল রাগ, হাহাকার, অভিমান আর জ্বালা। সে রাগে ভেতরে ভেতরে নিজেই নিজেকে ছিঁড়ে ফেলছে। মনে হচ্ছে এই মুহূর্তে যদি কিছু ভাঙতে পারতো, ছিঁড়ে ফেলতে পারতো, তাহলে বোধহয় একটু শান্তি পেত, কিন্তু পারছে না। তারা কিছু সময় সেভাবে বসা থেকে উঠে রাগে বলে ওঠে, কাল আমিও রান্না করব বিরিয়ানি, আর দেখে নিস বিদেশি ডাইনি, তোর থেকে ভালো রান্না করব, আর আমার রান্না খেয়ে তোর রান্নার থেকে বেশি প্রশংসা করবে, দেখে নিস। বলেই রাগে ফুঁসতে থাকে তারা, কিন্তু কথা হলো রান্নাটা করবে কি করে? সে যে মেয়ে কোনোদিন রান্নাঘরে চুলা জ্বালায়নি কিনা সন্দেহ, সেই মেয়ে করবে বিরিয়ানি রান্না? এটা তার পরিবারের কাছে একটা জোক ছাড়া আর কিছু মনে হবে না। তবুও সে কম কিসে, একবার যখন বলেছে সে করবে মানে করবেই। তারা আশেপাশে ফোন দেখতে থাকে, বিছানা হাতড়ে ফোন খুঁজে বের করে, তার ফোন হাতে নিয়ে বলে ওঠে, ফোন থাকতে প্রবলেম কি, আজকাল তো সব নেট থেকেই শিখে নেওয়া যায়। প্রয়োজন পড়লে আজ সারা রাত বসে বসে আমি বিরিয়ানি বানাবো দেখব, তাও কাল আমি রান্না করব মানে করবই। বলেই তারা এক প্রকার জেদ ধরে বিছানায় গিয়ে বসে পড়ে। বেডের সাথে হেলান দিয়ে ইউটিউবে গিয়ে বিরিয়ানি বানানোর রেসিপি লিখে সার্চ দিয়ে তার ভিডিও দেখতে থাকে খুব মনোযোগ দিয়ে। আজ সারা রাত সে এটা বসে বসে শিখবে বলে পণ করে রাখে। রাতের আধার ভাঙতে ভাঙতে পূর্ব আকাশে হালকা কমলা আভা ফুটে উঠছে। পাখিরা ঘুম ভেঙে ডানায় ডানায় নতুন দিনের খবর নিয়ে উড়ে বেড়াচ্ছে। বাতাসে ভেজা ঘাসের গন্ধ, দূর থেকে ভেসে আসা আজানের সুর, সব মিলে এক অনবদ্য প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে চারপাশে। অন্ধকারের চাদর আস্তে আস্তে সরে যাচ্ছে, সূর্যের নরম আলো ছুঁয়ে যাচ্ছে গাছের পাতাগুলোকে। এক নতুন সকাল, যেন সবকিছু আবার শুরু করার সুযোগ। তারা সারা রাত ঘুমায়নি, এখনও সে সজাগ রয়েছে। আজান পড়তেই সে নামাজ আদায় করে নিয়েছে ফজরের। নামাজ আদায় করে ফের বিরিয়ানির রেসিপি সে দেখতে বসেছে। সারা রাত বসে যে সে কয়বার একই রেসিপি দেখেছে তার হিসাব নেই। পুরো রাত জেগে শুয়ে বসে যেভাবে পেরেছে সেভাবেই সে দেখেছে। এক প্রকার তার জেদ তাকে সারা রাত সজাগ করে রেখেছে। আর সে বিরিয়ানি রান্না করে খাওয়াবে তো খাওয়াবেই তার তুর্য ভাইকে। এক প্রকার সে যেন পণ করে নিয়েছে। বেলা ১১টা, খানবাড়ি ৩ করতে গিয়েছে রান্নাঘরে রান্না করতে। আজ সকলে দুপুরেই চলে আসবে বাড়িতে, কাজ আছে তাদের। তো মাত্র ১ সপ্তাহ, তারপরই তো বিয়ে। ডেকোরেশন, কেনাকাটা এখনও কোনো কিছু করা হয়নি তাদের। আজ থেকে সব কিছু শুরু করা হবে। তাই বিয়ে শেষ না হওয়া অবধি বাড়ির সকল পুরুষ ৩টা থেকে বাড়িতে উপস্থিত থাকবে। তারা একেবারে ফ্রেশ হয়ে নিচে নেমেছে। ড্রয়িং রুমে এখন কেউ নেই, হয়তো এখনও ঘুমাচ্ছে তারা। মেঘা আর লাবণ্য কলেজ চলে গেছে, তাদের সামনে পরীক্ষা, তাই মিস দেওয়া যাবে না একদমই। আকাশ, তাহসান, আহিল, ফারদিন, জয় চলে গেছে বাইরে ঘুরতে। ছেলে মানুষ বাসায় বেশি সময় থাকা যায় না, তাদের দম বন্ধ লাগে বাইরে না বের হতে পারলে। তাই তারা চলে গেছে ঢাকা শহর ঘুরতে, আর বাকিরা পড়ে পড়ে ঘুমাচ্ছে। তারা নিচে নামতেই ৩ মাকে দেখে দৌড়ে সেখানটায় যায়। রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলে ওঠে, আজ আমি রান্না করব বম্মা, বিরিয়ানি রান্না করব, আমাকে সব বের করে দাও। তারার কথাই যেন ৩জন আকাশ থেকে পড়ল। কি বলে এই মেয়ে, এ নাকি রান্না করবে, ভুল শুনছে নাকি? ৩জন ৩জনের দিকে অবিশ্বাস্য চোখে তাকায়। তারা এমন একজন আরেকজনের দিকে তাকাতে দেখে বলে ওঠে, কি হলো, এভাবে নিজেদের মাঝে তাকিয়ে দেখছো কি? বলেছি শোনোনি, আমার সব জিনিস বের করে দাও। তারার কথায় তাদের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। যে মেয়ে ভাত মুখে তুলে না দিলে খেতে পারে না, সে করবে বিরিয়ানি রান্না। এজন্য মনে হচ্ছে তেলে জলে না মেশার কাহিনী। আজমিরা বেগম অবাক কণ্ঠে বলে ওঠে, তুই রান্না করবি, তাও আবার বিরিয়ানি? আজমিরা বেগমের কথায় তারা ভ্রুকুচকে বলে ওঠে, হ্যাঁ কেন, তোমাদের কোনো সমস্যা আছে? তারার কথা শুনে শারমিন বেগম তড়িঘড়ি করে বলে ওঠে, এ বাবা তা নয়, মেজো সেটা বলতে চায়নি, ও বলতে চাইছে হয়তো তুই কখনো তো কিছু রান্না করিসনি, বিরিয়ানি কিভাবে রান্না করবি সেটা আর কি। তারা শারমিন বেগমের কথা শুনে সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, আমি পারবো, কাল সারা রাত বসে বসে আমি বিরিয়ানি রান্না শিখেছি, তুমি শুধু আমায় সব গুছিয়ে দাও, আমি করে নিব।
তারার কথায় শারমিন বেগম ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, তার প্রয়োজন নেই, আমি না হয় রান্না করে দিচ্ছি তোকে। শারমিন বেগমের কথায় তারা থমথমে মেজাজে বলে ওঠে, না মানে না, বিরিয়ানি আমি রান্না করব। তোমরা কি আমায় সব গুছিয়ে দেবে নাকি আমি সব করব? কোনটা? পিয়ন্তি বেগম মেয়ের পানে হাঁ করে তাকিয়ে আছে। তার মেয়ে পাগল টাগল হলো নাকি ভেবে পাচ্ছে না। হুট করে এমন রান্না করার জন্য পাগল কেন হয়েছে এই মেয়ে? তার এক প্রকার জেদ ধরে বসেছে। পিয়ন্তি বেগম এবার রেগে গিয়ে বলে ওঠে, জেদ ধরো না তারা, তুমি কখনো রান্না করনি, বাড়ির এতগুলো মানুষ খেতে না পারলে তখন কি হবে? পিয়ন্তি বেগমের কথায় ক্ষিপ্ত তারা রাগে বলে ওঠে, তোমরা কি আমায় রান্না করতে দেবে নাকি আমি বাবাকে ফোন করে বলবো সবটা? তখন দেখবে কি করে। থেমে যায় পিয়ন্তি বেগম। তারা এখন ফোন করলে দেখা যাবে ইমরান খান তাকে হাজারটা গালমন্দ করবে। মেয়ে বলতে অজ্ঞান ইমরান খান, তা তিনি ভালো করেই জানেন। যদি শুনে তার মেয়ে কোনো কিছু করতে চেয়েছে আর সেটা সে করতে দেয়নি, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এদিকে পিয়ন্তি বেগম মেয়ের উপর ক্ষিপ্ত। মেয়েটা বড্ড জেদি, যা বলবে তাই। মানুষ করতে পারেনি মানুষ মেয়েকে। তিনি শারমিন বেগমের দিকে তাকিয়ে থমথমে মেজাজে বলে ওঠে, ও যা করতে চায় করতে দাও ওকে। এরপর ওই খাবার যদি কেউ খেতে না পারে, তাহলে বাপ মেয়েকে ঠেসে খাওয়ানো হবে। বলেই ধূপধাপ পা ফেলে সেখান থেকে এক প্রকার রেগে চলে যায় তিনি। শারমিন বেগম আজমিরা বেগম অসহায় মুখ করে তাকায়। আজমিরা বেগম অসহায় কণ্ঠে বলে ওঠে, আরেকবার ভেবে দেখ না মা, তুই পারবি না, আমরা না হয় রান্নাটা করে দিই। কাজ হয় না তাতে, একই রকমের তার উত্তর, না মানে না, আমি রান্না করব। হতাশার নিঃশ্বাস ফেলে দুজন। শারমিন বেগম আজমিরা বেগমকে ইশারায় বলে, যা বলছে তা করতে দে। আজমিরা বেগম আর কথা না বলে মাথা নাড়িয়ে চলে যায় ফ্রিজের কাছে, সব কিছু নামিয়ে সুন্দর করে রেডি করে দেয় তাকে। আজমিরা বেগম তারার কাছে এসে বলে ওঠে, সব রেডি করে দিয়েছি, যা এবার। আজমিরা বেগমের কথায় তারা খুশিতে গদগদ হয়, সেদিকে যায়। শারমিন বেগম ও আজমিরা বেগম দাঁড়িয়ে পেছনে। তারা এখানে দাঁড়িয়ে থেকে সবটা দেখবে। তারাকে একা ছাড়া ঠিক হবে না, এরপরও কিছু হলে তুর্য তাকে ছাড়বে না। তারা পেছন ফিরে আজমিরা বেগম ও শারমিন বেগমকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, তোমরা এখানে কি করছো? তারার কথায় শারমিন বেগম ও আজমিরা বেগম থতমত খেয়ে যায়। তারা একে অপরের দিকে আমতা আমতা করে বলে ওঠে, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি যাতে তোর কোনো সাহায্য লাগে কি না তার জন্য। কি বলিস মেজো? শারমিন বেগমের কথায় আজমিরা বেগমও তালে তাল মিলিয়ে হ্যাঁ হ্যাঁ করতে থাকে। তা দেখে তারা কড়া গলায় বলে ওঠে, তার কোনো প্রয়োজন নেই, আমি পারবো সব করতে, তোমরা যাও। তারার কথায় আজমিরা বেগম জোরপূর্বক হেসে বলে ওঠে, আমরা থাকি না, তুই তোর মতো না হয় রান্না কর। তারা আজমিরা বেগমের কথা শুনে তেতে বলে ওঠে, তোমরা যাবে এখান থেকে? চোখ খিচে বন্ধ করে নেয় দুজন। তারার আগে ফুসছে তা দেখে তারার কথা বাড়ায় না, অসহায় মুখ করে তারার দিকে তাকিয়ে যেতে থাকে এক পা এক পা করে, যেন তারা যেতে চাইছে না। তাদের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে তারা। দুজন মুখ অসহায় করে সেখান থেকে চলে যায়। দুজন চলে যেতেই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে আর সময় নষ্ট না করে ফোন বের করে বিরিয়ানির রেসিপি বের করে রাখে চুলার পাশে দেওয়ালের সাথে হেলান দিয়ে। তারপর গ্যাস অন করতে আগুন ধরে ওঠে চুলায়। ভয়ে শীতকে সরে আসে কিছুটা। চারপাশে তাকাই সে। এখনই কেউ দেখলে মান সম্মান থাকতো না তার। বড় গলা করে তো বলেছিল সব করে নিতে পারবে। গ্যাস অন করতে তার এই অবস্থা। তারা বুকে থুতু দিয়ে এগিয়ে যায় চুলার কাছে। কড়াই ধরে বসায় চুলার উপরে। ভিডিওতে দেখানো অনুযায়ী তেল ঢালে, তাতে তেল গরম হতেই পেঁয়াজ বাটা দিতে গিয়ে তেল ছিটে আসে তার হাতে। সাথে সাথে মৃদু চিৎকার দিয়ে ওঠে সে। অনেকটা ছিটে এসেছে তার হাতে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ছিটে আসা জায়গায় হাত দিয়ে ডলতে থাকে আর ফু দিতে থাকে। ওদিকে ধোঁয়া উঠছে কড়াইতে। তারা হাত ছেড়ে তড়িঘড়ি করে সেখানে যায়, খুব সাবধানে দূর থেকে মশলা দেয়। এবার এক এক করে ভিডিও অনুযায়ী করতে থাকে খুব সুন্দরভাবে। প্রথমে একটু ভয় লাগলেও এখন তার সহজ হয়ে এসেছে, ভয় লাগছে না। এখন তার এবার ভেবে নেমেছে রান্না করতে। উপর থেকে শারমিন বেগম ও আজমিরা বেগম পিলারের আড়াল থেকে বেরিয়ে সেখানে তাকায়। মেয়েকে এভাবে আধঘাট বেঁধে পরিপাটি করে রান্না করতে দেখে শারমিন বেগমের ঠোঁটে কোণে হাসি ফোটে। পাশ থেকে আজমিরা বেগম অবাক কণ্ঠে বলে ওঠে, মেয়ে তো ভালোই রান্না করছে বুবু। আজমিরা বেগমের কথাই শারমিন বেগম কিছু বলে না, শুধু হালকা হাসে। আজমিরা বেগম ফের বলে ওঠে, আমরা শুধু শুধু টেনশন করছিলাম। আজমিরা বেগমের কথায় শারমিন বেগম আজমিরা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, চল এখান থেকে চলে যায়, ও রান্না করুক। শারমিন বেগমের কথায় আজমিরা বেগম আর কথা বাড়ায় না, সাই জানিয়ে হাঁটা দেয়। তারা নিজের মতো করে রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। দুপুর 2টা, রান্না বাড়া সব শেষ হয়েছে, হাতে গোনা 40 মিনিট হবে। রান্নাঘর থেকে সবেমাত্র তারা বের হচ্ছিল তার ক্লান্ত শরীর নিয়ে। এমন সময় মেঘা আর লাবণ্য ভার্সিটি থেকে ফিরে বাসায় প্রবেশ করেছে। তারা সেদিক পানে তাকাতেই তার চোখ আটকে যায় মেঘাতে। মেঘা আজ গ্রিন কালারের বেশ সুন্দর পাকিস্তানি একটা ড্রেস পরেছে, তার মাঝে সাদা পাথরের গাঢ় কাজ করা রয়েছে।
যা দূর থেকে পুরো চিকচিক করছে হীরের মতো মেঘার শরীরে অসম্ভব বানিয়েছে সেটা। তারা মেঘার সামনে গিয়ে গদগদ হয়ে বলে ওঠে, ওয়াও মেঘা আপু, এত সুন্দর একটা ড্রেস কবে কিনলে তুমি? মেঘা তারাকে হুট করে তার সামনে আসতে দেখে থতমত খেয়ে যায়। এরপর যখন তারা এই কথা বলে তখন বিষয়টা বুঝতে পেরে হালকা হেসে বলে ওঠে, এটা তো ভাইয়া আমার জন্য কানাডা থেকে ফেরার সময় এনেছিল। মেঘার কথায় মুহূর্তেই মন খারাপ হয়ে যায় তার। সে তো ভুলে গিয়েছিল তুর্য ভাই কানাডা থেকে ফেরবার সময় সবার জন্য কিছু না কিছু আনলেও তার জন্য আনেনি। সকলের জন্য এনেছে, তার জন্য কি ছোট্ট কিছু কি নিয়ে আসা যেত না? তারাকে চুপ করে যেতে দেখে মেঘা বলে ওঠে, কিরে চুপ হয়ে গেলি যে? মেঘার কথা শুনে ধ্যান ভাঙে তারার। মনের কষ্টটা চাপা দিয়ে মিথ্যে হাসি দিয়ে বলে ওঠে, এমনি ড্রেসটা কিন্তু খুব সুন্দর, তোমায় অনেক মানিয়েছে। তারার কথা শুনে মেঘা বলে ওঠে, হ্যাঁ আজ ভার্সিটির সকলে বেশ প্রশংসা করেছে ড্রেসটাকে নিয়ে। তা তুই কেন তুর্য ভাইয়ের আনা ড্রেসগুলো পরছিস না? একদিনও তো দেখালি না সেগুলো। অবাক হয়ে তারা, সে দেখাবে কি করে? তাকে তো কোনো কিছু দেয়া হয়েছে নাকি? তুর্য ভাই তো তার জন্য কিছুই আনেনি। তারা মুখ মলিন করে বলে ওঠে, তুর্য ভাই তো আমাকে কিছু দেয়নি। অবাক হয় লাবণ্য। মেঘা, কি বলে এই মেয়ে, দেয়নি মানে? তার জন্য তো 1 লাগেজ তুর্য ভাই গিফট এনেছে। তাহলে? মেঘা তা শুনে অবাক কণ্ঠে বলে ওঠে, দেয়নি মানে? তুর্য ভাই তো তোর জন্য 1 লাগেজ গিফট এনেছে, আমরা তো দেখলাম। মেঘার কথায় তড়িৎ গতিতে তাকায় তারা। তুর্য ভাই তার জন্য 1 লাগেজ গিফট এনেছে, তাহলে কোথায় সেগুলো? তাকে তো দেওয়া হয়নি। তারা মিহি কণ্ঠে বলে ওঠে, কোথায়? আমাকে তো দেওয়া হয়নি। তারার কথায় অবাক দুজনে। গিফট দেওয়া হয়নি মানে? মেঘা ভাবতে থাকে। লাবণ্য কিছু সময় ভাবতে নিলেই হুট করে তার গিফটের কথা মনে পড়তেই মেঘাকে বলে ওঠে, এই ভাইয়া যখন সবার লাগেজ তোকে নিয়ে যেতে বলেছিল, তখন যখন আমরা নিয়ে গিয়েছিলাম সবার লাগেজ নিয়ে যাওয়ার পর তারার গিফটের লাগেজটা তুই নিয়ে গেছিলি পরে দেবার জন্য, সেটা দিয়েছিলি তারাকে? লাবণ্যর কথা শুনে মেঘা ভ্রু কুঁচকে মনে করবার মতো করে ভাবতে থাকে। হুট করে তার মাথায় আসতেই সে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, ও শিট, আমার তো মনেই নেই সেই কথা। গিফট যে তারাকে দেব বলে নিয়ে গিয়েছিলাম আর দেওয়াই হয়নি ওকে। সরি তারা, আমি ভুলেই গিয়েছিলাম। আয় আমার সাথে, লাগেজটা আমার ঘরেই আছে, নিয়ে যা। তারা মনে মনে ভাবে, এটা কেন কোনো কথা? তুর্য ভাই এসেছে 3 মাসের উপরে হলো আর এখন অবধি নাকি তার গিফট তাকে দেওয়া হয়নি। তারার মুখ ভোঁতা করে বলে ওঠে, মনে থাকবে কি করে? আমি এই বাড়িতে থাকি নাকি? আমি তো এই বাড়ির বাইরে থাকি। মেঘা বুঝতে পারে তার ছোট বোনটা যে রাগ করেছে, রাগ করারই কথা, তার জায়গায় যে থাকলে একই কাজ সে করত। মেঘা অনুশোচনার স্বরে বলে ওঠে, সরি বনু, আমার সত্যি মনে ছিল না। জানিসই তো সামনে পরীক্ষা, কত চাপ, ফেল করলে উপায় নেই, ভাইয়া মেরে ফেলবে আমায়। সরি বোন আমার, লক্ষ্মী বোন বলে আদর করতে থাকে। তারা সব শুনে মুখ ফুলিয়ে বলে ওঠে, হয়েছে হয়েছে, আর মাপ চাইতে হবে না, বুঝতে পেরেছি। এবার আমার গিফট দাও তাড়াতাড়ি। তারার কথায় মেঘা হাসে, কাজ হয়েছে, রাগ ভেঙেছে এই মেয়ের। মেঘা হালকা হেসে তারার গাল টেনে বলে ওঠে, আমার লক্ষ্মী বোন। তারা মুখ ভেঙচি কাটে, তা দেখে লাবণ্য মেঘা দুজনেই হাসে। সবে মাত্র ভারী লাগেজটা টেনে টুনে ঘরে নিয়ে এসেছে তারা। দরজা বন্ধ করে লাগেজ টেনে উপরে উঠায় বিছানার। হাঁপিয়ে গেছে পুরো। কি এমন আছে এই লাগেজে? সে ভেবে পায় না। এত ভারী কেন? মনে হচ্ছে তুর্য ভাই তার জন্য গিফট নয়, লাগেজে করে পাথর ভরে এনেছে। এত ওজন লাগেজে, পুরো অবস্থা খারাপ এই লাগেজ টানতে গিয়ে। তবু অনেক কষ্টে সেটা নিয়ে আসে। এবার খোলার পালা। বেশ কয়েকটা দম নিয়ে লাগেজের চেইন খুলে লাগেজটা ওপেন করতেই পুরো হাত আড়া। মুহূর্তেই সে থমকে গেছে। লাগেজ উঁচু করে শুধু ড্রেস দেখতে পাচ্ছে সে। মনে হচ্ছে যেন পুরো দোকানেই লাগেজে প্যাক করা হয়েছে। তারা হাঁ করে তাকিয়ে থেকে ড্রেসগুলোর ওপর হাত ছোঁয়, একটা একটা করে ড্রেসগুলো বের করে। বের করলেও যেন গুণে শেষ হচ্ছে না সেগুলো। ড্রেস সবগুলো যখন গুনতে শুরু করে তখন সে অবাক। গুনে গুনে এখানে 29টা ড্রেস রয়েছে, বেশ দামি। সালোয়ার স্যুট থেকে শুরু করে সারারা, গাউন, কুর্তি, স্কার্ট সব আছে একটা একটা করে। তারা হাঁ করে একটা একটা দেখতে থাকে। এখনও লাগেজে অনেক জিনিস পড়ে আছে। তারা ড্রেসগুলোতে হাত দেয়, ভালো করে দেখতে থাকে। প্রথমটায় হাত দেয় সে, এমব্রয়ডার্ড ম্যাজেন্টা অর্গ্যানজা গ্রাউন্ড, ফ্লোর লেন্থ গ্রাউন্ড, ম্যাজেন্টা রঙের উপর সোনালি জরি ও সিকোয়েন্স কাজ, স্লিপ ট্রান্সপারেন্ট। এরপর আরেকটাই হাত দেয়, অ্যাম্বেলিশড এমারাল্ড সারারা সেট, গাঢ় সবুজ রঙের জর্জেট ফ্যাব্রিক্সে জরি ও মুক্তোর কাজ করা শর্ট কুর্তি ও সারারার সাথে ট্যাসেল দেওয়া ওড়না, মেরুন সোনালি আনারকলি গোল জামা, সেমি সিল্ক মেরুন ফেব্রিকে ঘন সোনালি জরির কাজ, সোনালি প্যান্ট ও ওড়না, রেগাল লুক, পিচ রঙের নেট গাউন, দুটি লেয়ারে করা, উপরে নেট ফ্যাব্রিক, হালকা সিকোয়েন্স ও থ্রেড ওয়ার্ক, কোমরে স্যাটিন বেল্ট, রয়্যাল ব্লু পাক ফ্রক কামি, ফুল লেন্থ পাক ফ্রক, সিল্ক বডিতে হ্যান্ড এমব্রয়ডারি,
নিচে ছড়ানো ফ্লেয়ার ও হালকা ওড়না, পার্পল জামদানি কাট স্টাইল সালোয়ার স্যুট, নরম জামদানি প্যাটার্নে স্ট্রেট কাট কামিজ, হালকা সোনালি গলাবন্ধ কাজ, শেফরন ও অফ হোয়াইট সারারা স্টাইল, হালকা কমলা রঙের শর্ট কুর্তির সাথে অফ হোয়াইট সারারা প্রিন্টেড ও ক্রিস্টাল হ্যান্ডওয়ার্ক। তারা এক এক করে হাঁ করে সবটা দেখছে, এত কিছু সে মনে হয় একসাথে জীবনে মার্কেট কিংবা কেউ তাকে কিনে দেয়নি। তার উপর এত সুন্দর কালারগুলো তার বেশ পছন্দ হয়েছে। এক এক করে 29টা ড্রেস সে প্রতিটা ধরে ধরে দেখে একবারে। ড্রেস দেখা শেষ হলে সে অবাক চোখে বাকি জিনিসে মন দেয়। এরপর আরও কিছু জিনিসে নজর পড়ে। লাগেজের এক পাশে রয়েছে শাড়ি, খুব সুন্দর সুন্দর। তারা বের করে এখানে 6টা শাড়ি রয়েছে। আর প্রথম শাড়িটা হাতে তুলে হাত ছোঁয়ায় গাঢ় জামরঙা আয়না কাচের শাড়ি, শিফন জর্জেট, পুরো বডিতে ছোট ছোট আয়নার কাজ, সঙ্গে সাদা থ্রেড এমব্রয়ডারি, পাড়জড়ি স্কোয়ার ব্লকে আয়না বসানো জরির কাজ, গাঢ় জামরঙা। তারা এক এক করে শাড়ি দেখতে ব্যস্ত। পরের শাড়িটা আরও সুন্দর, পাতলা কালো পাথরের শাড়ি, লাইট ওয়েট জর্জেট, পুরো বডিতে ছোট ছোট সাদা পাথরের ছিটে আর পাড়ে চিকন সাদা পাথরের লেস। শাড়ির কালার ডিপ ব্ল্যাক। আরেকটা শাড়ি হালকা গোলাপি সিকোয়েন্স শাড়ি, নেট সিল্ক গোলাপি পাতলা কাপড়ের ওপর হালকা রূপালি সিকোয়েন্স ও চিকন জরির কাজ, খুব হালকা ঝিলমিল। আরেকটা শাড়ি পুরো নর্মাল সাদা রঙের ফিনফিনে পাতলা শাড়ি। তারা ভেবে পায় না এই পাতলা শাড়িখানা দিয়ে সে কী করবে, এত পাতলা শাড়ি সে কখনো পরেনি। তারা বাকি শাড়িগুলো খেয়াল করে, সেগুলো জামদানি শাড়ি, খুব সুন্দর। তারা লাগেজের দিকে তাকায়, সব শাড়ির সাথে ব্লাউজ ও ম্যাচিং করে দেওয়া আছে, তার সাথে আছে জুয়েলারি সেট, সবগুলো শাড়ির সাথে ম্যাচ করা। তারা এতক্ষণ বুঝতে পারে তার লাগেজ এত ভারী কেন ছিল। তারা এত কিছু পেয়ে হাঁ করে তাকিয়ে আছে। তুর্যভাই তার জন্য এত কিছু এনেছে, আর সে ভেবে বসেছিল তুর্যভাই তার জন্য কিছুই আনেনি। তারা ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। আজ বড্ড খুশি লাগছে তার। তারা হালকা হেসে পাশ ফিরে তাকাতেই চোখ আটকে যায় একটা জিনিসে। ভ্রু কুঁচকে তাকায়, সেখানে একটা লাল রঙের ছোট্ট কাগজ দেখা যাচ্ছে, চিরকুট মনে হচ্ছে। তারা কিভাবে সেদিক পানে হাত বাড়ায়, চিরকুটটা হাতে তুলে চোখের সামনে ধরে, সেখানে লেখা, জিনিসগুলো পছন্দ হয়েছে তোর? এসব কিছু কিন্তু আমার নিজের পছন্দে কিনা। প্রতিটা জিনিস আমি নিজে পছন্দ করে তারপর কিনেছি। জানি না কেমন লাগবে। শোন বাবুই, তোকে একটা কথা বলি, বলতে পারিস? আমার একটা রিকোয়েস্ট, আমার দেওয়া গিফটগুলো থেকে প্লিজ একটা ড্রেস পরে হালকা সেজে আমার সামনে আসতে পারবি? আমার খুব ইচ্ছা তোকে আমার দেওয়া জিনিসগুলোতে দেখতে। আর যদিও আমি তোকে বলতাম শাড়ি পরতে, তবে সেটা শুধু আমায় একান্ত পরে দেখাস। আপাতত আমার এই একটা আবদার তুই রাখিস বাবুই। ইতি তোর তুলজ ভাই। শেষের কথাটা পড়ে তারা হালকা শব্দ করে হাসে। ছোটবেলায় সে যে তুর্য ভাইকে তুলজ ভাই বলে ডাকতো, সেটা ভেবে তার হাসি পাচ্ছে। তারা খুশিতে প্রাণ ভরে যাচ্ছে। তুর্য ভাই নিজে তার জন্য এত কিছু কিনেছে, তা সে কখনো কল্পনাও করতে পারেনি। তারা সব ড্রেসগুলোর থেকে একটা নীল রঙের ড্রেস বেছে নেয়, যেটা খুব সাধারণ লিনেন কাপড়ের মাঝে। তার পাশে হালকা সাদা রঙের ফুলের কাজ রয়েছে জামার এক সাইডে, ওনার দুপাশে সেম কাজ। তারা দেরি না করে বসা থেকে উঠে সেগুলো নিয়ে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। আর সেজে তুর্য ভাইয়ের দেওয়া কাপড়েই নিজেকে পরিহিত করবে। বিকেল 4টা, ড্রয়িং রুমে সকলে উপস্থিত। এখন সকলে খাবার খেতে বসবে। খাবার খেতে অনেক আগেই সকলে বসে পড়তো, কিন্তু যখন শারমিন বেগম রান্নাঘরে আসেন তখন দেখে রান্নাঘর আর রান্নাঘরের মতো নেই, পুরো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার। যা দেখে তার মাথায় হাত। রান্না করতে গেলে বুঝি মানুষের এই অবস্থা করে? তার উপর সব কিছু যখন ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তারপরও এটা কিভাবে সম্ভব তিনি ভেবে পায় না। সেগুলো করতে করতেই এতটা লেট হয়। তুর্য ড্রয়িং রুমের সোফায় বসে আছে এক সাইডে, অন্য সাইডে বাকিরা বসে বসে এটা ওটা নিয়ে কথা বলতে থাকে। খাবার টেবিলে খাবার বাড়া হচ্ছে। তারা নিজের রুম থেকে সবেমাত্র গোসল করে তৈরি হয়ে বের হয়েছে। সিঁড়ির কাছে আসতেই তার পা থেমে যায় তুর্য ভাইকে দেখে। তুর্য আপন মনে ফোন টিপতে ব্যস্ত। তারার বুক ধুকপুক করছে। তুর্য ভাই তাকে দেখলে কি করবে, তাকে দেখে কি অনুভব হবে তুর্য ভাইয়ের? আজ যে সে তার তুর্য ভাইয়ের দেওয়া পোশাকে নিজেকে রাঙিয়েছে। তারা কাঁপা কাঁপা পায়ে সিঁড়িতে পা ফেলে। তার পা ফেলার দারুণ তার পায়ে তারা নূপুর জোড়া বেজে ওঠে। সেই ঝুনঝুন শব্দ এসে বাড়ি খায় তুর্যের কানে। তুর্য তা শুনতেই বুঝতে পারছে তার তারা নামছে। তুর্য ধীরগতিতে চোখ তুলে তাকায় তারার পানে। সূর্য চোখ তুলে তাকাতেই থমকে যায়। তার দৃষ্টি স্থির হয়ে যায় সেই নীলাভ ছায়ার ওপর, যেন আকাশের সবটুকু নীল আজ নেমে এসেছে তারার গায়ে। বাবুই পাখির বাসার মতো গেঁথে দেওয়া কোমল ঝালরের আঁচলে সে যেন এক নীলাদ্রিতা। অস্পর্শ ছুঁয়ে ফেলার লোভ জাগায় তারাকে। তারার প্রতিটা পা ফেলার সাথে সাথে নুপুরের ঝুনঝুন শব্দ যেন তুর্যের হৃদয়ে ঢেউ তোলে। কি নিখুঁতভাবে তারা আজ রাঙিয়েছে নিজেকে।
কোনো এলাহি সাজগোজ নেই, রোজকার মতোই সে আছে, তবে আজকে কিছুটা আলাদা। মাথায় ঘোমটা দিয়ে আজ তার বাবুই কেমন বউ বউ লাগছে। এ যে তার দেওয়া জামা তার স্পষ্ট মনে আছে। তুর্য ভেবেই নিয়েছিল হয়তো তার আর গিফটগুলো পছন্দ হয় নাই তাই পরে না, কিন্তু আজ যে তার বাবুই তার পোশাকে নিজেকে রাঙিয়েছে। তুর্যের নিঃশ্বাস ভারী হয়ে আসে। আজ যেন তার বাবুই কেবল পোশাক নয়, যেন আবির্ভূত হয়েছে তার হৃদয়ের গহীন থেকে উঠে আসা কোনো ছোট্ট পরী। তুর্য একদৃষ্টিতে তাকিয়ে আছে, তারা আর চোখে তুর্যের দিকে তাকাতেই তার দিকে এভাবে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখে তারা লজ্জায় চোখ নামিয়ে নেয়। লজ্জায় তার গাল দুখানা লাল আভা ধারণ করেছে। এতে যেন তুর্যকে আরো আকৃষ্ট তারার প্রতি। তুর্য তারার পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। লাবণ্য বসা থেকে উঠে তারার কাছে গিয়ে উৎফুল্ল হয়ে বলে ওঠে, মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না পড়ুক আমার বোনের উপর। তিথিসহ সকলের প্রশংসায় ফেটে পড়ে। তুর্য এখনো চেয়ে আছে তারার পানে, তবে ঘোরে নয়, স্বাভাবিকভাবেই চেয়ে আছে। তারা সকলের প্রশংসায় লজ্জায় ফেটে পড়েছে। এর মধ্যে শারমিন বেগম সকলকে ডেকে ওঠে খাবারের জন্য। সকলে সেদিক পানে পা বাড়ায়। তারা সেখানেই দাঁড়িয়ে আছে আর তুর্যও সেখানেই বসে আছে। তারার পানে তাকিয়ে আছে শান্ত চোখে। তারা তুর্যের পানে তাকায়, চোখাচোখি হয় দুজনে। তারা সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ডাইনিং টেবিলের কাছে চলে যায়। তা দেখে তুর্য বাঁকা হেসে মনে মনে বলে ওঠে, এখান থেকে ঘরে যা, তারপর আমায় পাগল করার শাস্তি দিব আমার বাবুই পাখি। বলেই বাঁকা হেসে বসা থেকে উঠে দাঁড়ায় তুর্য। সকলে বসে পড়ে টেবিলে। আজকেও বিরিয়ানি দেখে তাজ বলে ওঠে, আজকেও বিরিয়ানি বড় মা? তাজের কথা শুনে শারমিন বেগম হালকা হেসে বলে ওঠে, হ্যাঁ আজকেও বিরিয়ানি, তবে আজ তোর বোন রান্না করেছে। এক মুহূর্তে থমকে যায় বাড়ির সকলে, শুধু তুর্যের ফ্রেন্ডরা ছাড়া, কারণ তারা ব্যাপারে এতটা অবগত নয়। তবে তুর্য অবাক চোখে তাকায় তারার পানে। তারা রান্না করেছে, তাও আবার বিরিয়ানি, ভাবতে অবাক লাগছে তার। তার মতোই তাজেরও একই অবস্থা। আকাশ পাশ থেকে অবাক কণ্ঠে বলে ওঠে, কি, তারা রান্না করেছে? তাহলে তো আজ খাওয়া শেষ আমাদের, আজ আর খেতে হবে না। চোখ মুখ কুঁচকে তাকায় তারা। আজমিরা বেগম সঙ্গে সঙ্গে চোখ পাকায় আকাশের দিকে। থেমে যায় আকাশ। লাবণ্য মেঘার সাথে তিথিরা পড়েছে মহাবিপাকে। আল্লাহ জানে কি রেঁধেছে, গলা দিয়ে নামবে কিনা সন্দেহ তাদের। খানবাড়ির চারকর্তা এখন এখানে নেই, তা না হলে খুশি হতো এতে। তারা রান্না হোক খারাপ বা ভালো, তবে তারা এখন গিয়েছেন একটু বাহিরে কিছু কাজের জন্য। বিয়ে নিয়ে আসতে রাত হবে। ফারদিন তিথির কানে ফিসফিস করে বলে ওঠে, আজ এখান থেকে জীবিত ফিরতে পারবো তো বইন? ফারদিনের কথায় তিথি অসহায় চোখে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, জানি না। সকলে অসহায় মুখে তাকিয়ে আছে। তুর্য গিয়ে চুপচাপ তার চেয়ারে বসে পড়ে। তারা দাঁড়িয়ে আছে তুর্যের কিছুটা পাশে। তাহসান সবার এমন মুখ দেখে বলে ওঠে, কি হলো সবাই এভাবে কেন বসে আছো? বিরিয়ানি খাবে না? আন্টি চালু করেন, বিরিয়ানি দেন সবার পাতে। তাহসানের কথাই মেঘা জোরপূর্বক হেসে দাঁতে দাঁত চেপে মনে মনে বলে ওঠে, নিজে তো মরবে মরবে, সাথে আমাদেরকেও মারবে। পিয়ন্তি বেগম সকলের পাতে বিরিয়ানি দেয়। সকলে বিরিয়ানির দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। তারা খুশিতে উৎফুল্ল হয়ে তাকিয়ে আছে সকলের পানে, কখন ওরা খাবে আর তার প্রশংসা করবে এই ভেবে। সকলে চুপচাপ বসে আছে, কেউ খাওয়া শুরু করছে না। তুর্য এসব পাত্তা না দিয়ে খেতে শুরু করে। প্রথম নলা দিতেই থেমে যায় তুর্য। সকলে তার পানে তাকিয়ে আছে তুর্যের রিয়াকশন দেখার জন্য, কিন্তু তুর্য সবার ভুল ধারণাকে ভেঙে দিয়ে চুপচাপ খেতে শুরু করে। তা দেখে তারা খুশিতে গদগদ হয়ে যায়, ভাবে হয়তো তুর্য ভাইয়ের বিরিয়ানিটা ভালো লেগেছে। তুর্যের খাওয়া দেখে এক এক করে তাহসান, আহিল, নেহা সকলে, বাড়ির সকলেই খাওয়ার জন্য তৈরি হয়। যেহেতু তুর্য ভাই কিছু বলছে না, তাহলে বিরিয়ানিতে কোনো গোলমাল নেই, তা দেখে সকলেই খেতে শুরু করে। তবে কেউ এক লোকমার বেশি মুখে তুলতে পারে না। সেখানেই থেমে যায় সকলে। তারা উৎফুল্ল হয়ে সকলের পানে তাকিয়ে আছে রিভিউ শোনার জন্য। তাহসান তো প্রথম লোকমা নিয়েই তো বসে আছে, তো আছেই, কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে সে, নড়চড়ও করছে না, যেন ভুলে গেছে। সকলের মুখ দেখার মতো অবস্থা হয়েছে। তাজ অনেক কষ্টে প্রথম লোকমা গিলতে পারলেও দ্বিতীয় লোকমা আর পারে না। সকলের মুখের অবস্থা দেখে তারার হাসি কেমন যেন আস্তে আস্তে ফিকে হয়ে আসে। ঠোঁটের শেষ হাসিটুকু ঝুলিয়ে রেখে বলে ওঠে, কি হয়েছে, তোমরা খাচ্ছ না কেন? বিরিয়ানি কি ভালো হয়নি? তারার কথা শেষ হওয়ার আগে আকাশ ঝড়ের গতিতে উঠে দৌড়ে বেসিনের কাছে চলে যায়। তারা অবাক হয়ে তাকায় সেদিক পানে, বুঝে উঠতে পারে না কি হয়েছে আকাশের। আকাশ বেসিন ছেড়ে মুখের বিরিয়ানি ফেলে দেয় আর ইচ্ছে মতো পানি খেতে শুরু করে। আকাশের দেখা দেখি পরপর সকলে উঠতে শুরু করে। আজমিরা বেগম, শারমিন বেগম, পিয়ন্তি বেগম তড়িঘড়ি করে সেখানে যাই। সকলে পানির জন্য হাই হুতাশ করছে। তিন বউ মিলে এক প্রকার পাগলের মতো করে ছোটাছুটি করে তাদের পানি দিচ্ছে।
তারা শুধু অবাক চোখে সকলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কি হয়েছে বুঝতে পারছে না সকলের। এক একজনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আর ঝাল ঝাল করছে। তারা ভাবে বিরিয়ানিতে কি ঝাল হয়েছে নাকি। তারা তুর্যের পানে তাকায়, তুর্য একমনে খেয়ে যাচ্ছে, তার মুখের রিয়াকশন দেখে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। সকলের যখন এত ঝাল লেগেছে একই খাবার খেয়ে, তাহলে তিনি কেন উঠছে না। তারা অবাক চোখে তাকিয়ে আছে তুর্যের পানে। তারা বিরিয়ানির দিকে তাকায়, কি ভেবে এগিয়ে গিয়ে একটা মাংস নিয়ে মুখে দিয়ে চিবোতে সঙ্গে সঙ্গে সেটা ফেলে দেয়। ঝালে তার জিভ জ্বলে যাচ্ছে। ঝাল ঝাল বলে চিল্লাতে শুরু করে সে। তুর্য তা দেখে তড়িঘড়ি করে খাওয়া ছেড়ে পানি ভরে তারাকে খাইয়ে দেয়। তারার ঝাল এক গ্লাস পানিতে কিছুই হয় না, পরপর তাকে 3 গ্লাস পানি খাওয়ায় তুর্য। কিছুটা কমতেই তুর্য বলে ওঠে, ঝাল কমেছে। তারা উপর নিচ মাথা নাড়ায়, তা দেখে পাশ থেকে পিয়ন্তি বেগম ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে বলে ওঠে, যে খাবারটা নিজে খেতে পারছিস না, তাহলে আর মানুষ খাবে কি করে? বারবার নিষেধ করার পরও গিয়েছিস রান্নাঘরে, এখন দেখেছিস তোর রান্না কেউ খেতে পারলো না, উল্টো সকলে অসুস্থ হয়ে পড়েছে। যেটা পারিস না করতে কেন যাস? তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় পিয়ন্তি বেগমের দিকে, সঙ্গে সঙ্গে থেমে যায় তিনি, চোখ নামিয়ে নেয় নিচে। তারার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে চারপাশ। একবার তাকায় সকলে, কেমন ঝালের জন্য ছটফট করছে। তারা তুর্যের পানে তাকায়, তুর্যের চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, জেদের বসে কতগুলো মানুষ কি অবস্থা সে করেছে। তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় কাঁদতে কাঁদতে, দৌড়ে চলে যায় নিজের ঘরের দিকে। তা দেখে তুর্য পেছন ফিরে পিয়ন্তি বেগমের উপর অগ্নি চোখে তাকায়। পিয়ন্তি বেগম তার পানে তাকাতেই ভয়ে থতমত খেয়ে যায়। তুর্য ধূপধাপ পায়ে উপরে চলে যেতে থাকে, সিঁড়ি বেয়ে হাঁক ছেড়ে বাঁচে পিয়ন্তি বেগম। একটুর জন্য মনে হচ্ছিল তিনি দম আটকেই মরে যাবেন। তারা দৌড়ে গিয়ে চলে যায় নিজের বেলকনিতে। বেলকনির রেলিং ধরে গিয়ে রেলিংয়ের দুপাশে হাত রেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে, চোখ দিয়ে তার অঝোরধারায় পানি পড়ছে। সে ভাবতেও পারেনি এমনটা হবে। সারা রাত শিখেও তার কোনো লাভ হলো না, বরং আরও কতগুলো মানুষের ক্ষতি সে করে ফেলেছে। আজ তার জন্য সকলের এই অবস্থা। তারা কাঁদতে কাঁদতে বলে ওঠে, মা ঠিক বলে, আমি কোনো কাজেরই না, যেটা পারি না সেটা করতে তো এমনটা হবেই। বলেই তারা ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। তুর্য তারা রুমে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দেয়। সে ভালো করেই জানে এই মেয়ে এখন এই ঘরেই আছে। তুর্য দরজা বন্ধ করে এদিক সেদিক তাকিয়ে তারাকে একবার খোঁজে, তারপর পা বাড়ায় বেলকনির দিকে। বেলকনিতে প্রবেশ করতেই তার নীলেরাঙা বাবুইকে পাখিকে শরীর কাঁপছে, তার মৃদু নিশ্চয়ই কাঁদছে। এদিকে তুর্যের ঝালে অবস্থা খারাপ, চোখ কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে তার। তারা কারো উপস্থিতি টের পায়। সে চোখের পানি মুছে পেছনে তাকাতেই দেখে তার পেছনে তুর্য। তুর্য তারার কান্নারত চোখের দিকে তাকায়, মুখ লাল হয়ে গেছে, সাথে চোখগুলোও, নাকের ডগাও ও নাকের নিচে ঘাম জমে গেছে। মাথায় এখনো ঘোমটা দেওয়া, পুরো বউ বউ লাগছে। যদি নাকে একটা নাকফুল থাকতো তাহলে পুরো বউ বউ লাগতো থাকে। তারা তুর্যের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, তুর্য ভাই। তুর্য তা শুনে তারার পানে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কাঁদবি পরে, আগে আমার ঝাল লেগেছে, ঝাল কমাতে হবে, আয়। বলেই তারাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই তারাকে পাজা কোলে তুলে হাঁটা দেয় রুমের দিকে। তারা তো পুরো থতমত খেয়ে গেছে। হুট করে এমন হয়, সব কিছু যেন ঝড়ের বেগে হয়ে গেছে। তারা কাঁদবে কি আর, কান্না পুরো উধাও। হাঁ করে তাকিয়ে আছে তুর্যের কাণ্ডে। তুর্য তারাকে বিছানায় শুয়ে দিয়ে তার শরীর থেকে ওড়নাটা টান দিয়ে নিচে ফেলে দেয়। হতভম্ব হয় তারা। তারা কিছু বলবার আগেই তুর্য তারার ওপর আধশোয়া হয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। চোখ বড় বড় করে ফেলে তারা। তুর্য উন্মাদের মতো চুমু খেয়ে যাচ্ছে। তারা তুর্যকে আটকায়ও না, আর না চায় সে আটকাতে। হোক না কিছু পাগলামি। তারা একসময় বুঝতে পেরে সেও তাল মিলায় তুর্যের সাথে। তবে তুর্য যেমন পারফেক্টভাবে চুমু খাচ্ছে সেভাবে সে পারছে না, তবে চেষ্টা করছে তার মতো করে। তুর্য শুধু চুমু খেয়েই থামে না, তারার প্রতিটা স্পর্শকাতরে তার হাত বিচরণ করছে পাগলের ন্যায়। তারা তুর্যের প্রতিটি স্পর্শে কেঁপে উঠছে। এভাবেই চলতে থাকে কয়েক মিনিট। এক সময় তুর্যের ঝাল কমে আসলে ছেড়ে দেয় তারাকে। তুর্য তারার কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয় মুখ দিয়ে। তারাও তাই করে। দুজনের নিঃশ্বাস একে অপরের উপর উপচে পড়ছে। দুজনের হৃদস্পন্দন দ্রুত গতিতে চলতে ব্যস্ত। তুর্য তারা সারা মুখে চুমুতে ভরিয়ে দেয়। ধীরে ধীরে নেমে আসে তারার বুকের দিকে, মাথা রাখে সেখানটায়, কোমর ধরে টেনে আনে কিছুটা নিজের কাছে। তারার পুরো শরীর জুড়ে শীতল বাতাস বয়ে যাচ্ছে যেন। তুর্য বুকে মাথা রাখে, চোখ বন্ধ করে নেয়। তারার বুকের ধুকপুকানি স্পষ্ট কানে আসছে। তুর্য চোখ বন্ধ করে মৃদু হাসে, তারপর তারাকে বলে ওঠে, মাথায় হাত বুলিয়ে দে। তারা যেন তুর্যের হাতের পুতুল। সেও কোনো কিছু না বলে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। এভাবেই কেটে যায় আরও কিছু সময়। হুট করে তুর্যের কিছু একটা মনে পড়তেই তুর্য চট করে উঠে বসে। তাতে অবাক হয় তারা। হুট করে কি হলো ভেবে পায় না। তারাও শোয়া থেকে উঠে তুর্যের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তুর্য গিজ গিজ করে বলে ওঠে,